এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের ক্লাস 10-এর জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি। ইতিমধ্যেই কিন্তু তোমাদের সমস্ত সিলেবাস তোমাদের ইউটিউবে কমপ্লিটলি আপলোড করে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি প্রত্যেককে বলবো এই চ্যানেলের ভিডিও সেকশনে যেতে পারো অথবা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। সমস্ত ভিডিও কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেছে। তো এরপর থেকে তোমাদের আরও একটা নতুন সিরিজ চলে এসেছে, যেখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের অর্থাৎ তোমাদের সামনেই সেকেন্ড সামেটিভ। তো সেকেন্ড সামেটিভে তোমাদের যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তো এই চ্যাপ্টারে আজকে পড়বো আমরা যে জীবের প্রবাহমানতার প্রথম যে সাব চ্যাপ্টারটা রয়েছে জনন। তো এই জনন রিলেটেড কত ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, আমরা এমসিকিউ, শূন্যস্থান পূরণ, যত রকমের এসিকিউ রয়েছে এবং তার সাথে ব্রড কোশ্চেন কী কী আসতে পারে, সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রত্যেককে বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর এই ক্লাসগুলো যদি তোমরা ঠিকঠাক করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো আজকে আমরা স্টার্ট করছি জনন চ্যাপ্টারের মেন ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো কোশ্চেন্সগুলো খুব ভালোভাবে নোট করে রাখবে, অবশ্যই এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, আর আমি প্রত্যেকটা তোমাদের এখানে সলভ করিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আসবে। তো যারা যারা প্রথম দেখছো বা নতুন দেখছো তাদেরকে বলবো একদম সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা যদি না করে থাকো, আর অবশ্যই বন্ধুদের সাথেও এই ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু ভালোভাবে ক্লাস করতে পারে এবং উপকৃত হয়। ঠিক আছে, চলো তাহলে প্রথম যে প্রশ্ন নিয়ে চলে এসেছি। প্রথম আমরা বেশ কিছু এমসিকিউ করব এই চ্যাপ্টার থেকে, কী কী এমসিকিউ আসতে পারে এবং কেমন ধরনের প্রশ্ন আসে। তো দেখো বলছে নিষেক ব্যতীত স্ত্রী জনন কোষ থেকে প্রদত্ত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়। মানে নিষেক ছাড়া জনন ঘটে এবং তার মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি হচ্ছে কোন প্রাণীর ক্ষেত্রে। কী কী অপশন রয়েছে? মৌমাছি বা বোলতা, ব্যাঙ, আম গাছ, পায়রা। তো এখানে কাদের মধ্যে হবে, কোন জীবের মধ্যে? মৌমাছি, আমরা কিন্তু পড়েছিলাম তাই না? আচ্ছা এক সেকেন্ড, মৌমাছিদের ক্ষেত্রে কিন্তু এই প্রকার জনন দেখতে পাওয়া যায়। তো আনসার হয়ে যাবে মৌমাছি, কারণ মৌমাছির মধ্যে কি হয়, মৌমাছির যে স্ত্রী মৌমাছি বা রানী মৌমাছি যেটা, সেই রানী মৌমাছির মধ্যে না একাধিক ডিম্বাণু তৈরি হয়, প্রচুর ডিম্বাণু তৈরি হয়। আর এই ডিম্বাণুর মধ্যে ডিম্বাণুগুলোকে যখন শুক্রাণু আসে নিষিক্ত করতে, তো ধরো সমস্ত শুক্রাণু সমস্ত ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না, কিছু কিছু ডিম্বাণু অনিষিক্ত অবস্থায় থেকে যায়। সাপোজ আমি যদি এখানে বলি, ধরো এই কয়েকটা, এখানে বেশ কয়েকটা ডিম্বাণু রয়েছে আর কয়েকটা শুক্রাণু এলো, এই শুক্রাণু কয়েকটা আসছে। তো এরা তিনজন ধরো এই তিনটেকে নিষিক্ত করতে পারলো, তাহলে এই তিনটে হয়ে গেল কি ডিপ্লয়েড। শুক্রাণু হ্যাপ্লয়েড থাকে, ডিম্বাণুগুলো হ্যাপ্লয়েড থাকে, তাহলে এই তিনটে হ্যাপ্লয়েড মিলে কি হয়ে গেল, প্রত্যেকটা ডিপ্লয়েড হয়ে গেল, অর্থাৎ তিনটে ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। কিন্তু এই দুটো কি হলো, এই দুটো তো হ্যাপ্লয়েডই থেকে গেল, তাই না? এগুলোকে নিষিক্ত করতে পারলো না, তাহলে কি এরা অপত্যের জন্ম দেবে না? হ্যাঁ দেবে। তো এই হ্যাপ্লয়েড ডিম্বাণুগুলো থেকে কি মৌমাছি তৈরি হবে? পুরুষ মৌমাছি তৈরি হবে। আর এই রকম অনিষিক্ত ডিম্বাণু থেকে আর একটা কথাও বলে দিই, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে কি বলা হয়? এই পদ্ধতিটাকে বলা হবে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। বোঝা গেল? তাহলে এখান থেকে আরও একটা প্রশ্ন হতে পারে, পার্থেনোজেনেসিস কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? মৌমাছির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পার্থেনোজেনেসিস পদ্ধতিতে কি মৌমাছি তৈরি হয়? পুরুষ বা ড্রোন, পুরুষকে আরেকটা নামেও ডাকা হয় ড্রোন। ঠিক আছে, পুরুষ মৌমাছিকে বলা হয় ড্রোন। গেল? আচ্ছা, তো এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ হলো। অঙ্গজ জনন কারা সম্পন্ন করে? আলু, কচুরিপানা, আদা, পেঁয়াজ, এইগুলো হচ্ছে। এগুলোর মধ্যে কোনটা অঙ্গজ জনন অর্থাৎ অর্ধবায়ব কাণ্ড? এখানে কি বলেছে? অর্ধবায়ব, এটার মানে আমাদের বুঝতে হবে। কিন্তু দেখো এখানে এক্সাম্পল আনসার হয়ে যাবে তোমার কচুরিপানা। কেন হবে? কচুরিপানার ক্ষেত্রে এরকম ধরো জলের মধ্যে কিছুটা কাণ্ড অবস্থায় থাকে আর কিছুটা বাতাসে থাকে, যার জন্য অর্ধেকটা বায়বীয় পোর্শনে, অর্ধেকটা মানে জলের মধ্যে ডুবে থাকে।
তো এই জন্য এটাকে বলা হয় অর্ধবায়ব কাণ্ড। আর এই অর্ধবায়ব কাণ্ডে যেখানে এই যে কচুরিপানা ধরো পাতাগুলো তৈরি হচ্ছে, কচুরিপানার পাতাগুলো তৈরি হচ্ছে, এই অর্ধবায়ব কাণ্ডে থেকে কি হয়, একটা ছোট্ট শাখা মতন এরকম নির্গত হয়, যেটা আবার কিছুটা দূরে গিয়ে আর একটা উদ্ভিদ সৃষ্টি করে দিচ্ছে, এখানে আর একটা উদ্ভিদ সৃষ্টি করে দিচ্ছে। তো এই ছোট্ট কাণ্ডটাকে আমরা কি বলবো, এই যে যেটা এখান থেকে নির্গত হয়ে এলো, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হর্ষধাবক। হর্ষধাবক, বা এটাকে আরেকটা নামেও ডাকা হয় খর্বধাবকও বলা হয়। হর্ষধাবক বা খর্বধাবক, আর একটা নামেও বলা হয় অফসেট। অফসেট, এই তিনটে নামই জেনে রাখো। হর্ষধাবক, খর্বধাবক বা অফসেট বলা হয় যেখানে একটা অর্ধবায়বীয় কাণ্ড থেকে একটা ছোট কাণ্ড নির্গত হয়ে আবার আরেকটা উদ্ভিদ সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে খর্বধাবক। তো এখানে এটাই বলেছে অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন। অঙ্গজ জনন কেন বলছে, এখানে কিন্তু দুটো প্যারেন্টের প্রয়োজন পড়েনি, এই উদ্ভিদের অঙ্গের একটা পার্ট থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়েছে, তাহলে এটা এক প্রকার অঙ্গজ জনন। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি হয়ে গেল, কচুরিপানা হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলছে আমাদের কোন জোটটি সঠিক। এখানে অনেকগুলো জোড়া দিয়ে দিয়েছে, কোন জোটটা সঠিক। কোরকোদ্গম ইস্ট, বলছে কোরকোদ্গম কি মানে ইস্ট কি কোরকোদ্গম পদ্ধতিতে জনন করে। আচ্ছা, খণ্ডী ভবন কার দেহে দেখা যায়, বলছে কেঁচো। এখানে বলছে রেণু উৎপাদন অ্যামিবার দেহে দেখতে পাওয়া যায়, আর একটা বলছে পুনরুৎপাদন নাকি ড্রায়োপটেরিসে দেখতে পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই জানো এগুলো কোনটা ঠিক হবে, অবশ্যই ইস্টের কোরকোদ্গম দেখতে পাওয়া যায়, এইটাই রাইট আনসার, তাই না। ইস্টের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, এই ধর একটা ইস্ট রয়েছে, তার দেহের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, আর এখানে একটা ছোট্ট কোরক বা বাড সৃষ্টি হয়। পরবর্তীকালে এই কোরক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর এই মাতৃদেহটা যেমন ছিল তেমনই থেকে যায়। তো এই পদ্ধতিটাকে বলা হয় কোরকোদ্গম, যেটা ইস্টের দেহে দেখতে পাওয়া যায়, মনে থাকবে। আর এখানে বাকি যেগুলো বলেছে খণ্ডী ভবন, কেঁচোর দেহে কিন্তু খণ্ডী ভবন দেখা যায় না, স্পাইরোগাইরাতে দেখতে পাওয়া যায়। নেক্সট বলেছে রেণু উৎপাদন, অ্যামিবা কি রেণু উৎপাদন করবে, অ্যামিবা তো তোমার দ্বিবিভাজন করবে অথবা বহু বিভাজন করবে, রেণু উৎপাদন তো উদ্ভিদের ক্ষেত্রে হয়, তাই না। আর পুনরুৎপাদন এখানে বলছে ড্রায়োপটেরিস, ড্রায়োপটেরিস এক ধরনের ফার্ন, তাদের মধ্যে তো জনুক্রম দেখতে পাওয়া যাবে, তাহলে এগুলো সব ভুল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলছে সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। আর একটা সঠিক জোট আমাদের নির্বাচন করতে বলেছে। তো আমাদের যতগুলো অঙ্গজ জনন রয়েছে, আমি এই প্রশ্নগুলো এভাবে এই জন্যই দিয়েছি, তোমাদের এরকম প্রশ্ন কিন্তু মাধ্যমিকে আসে। তোমাদের অঙ্গজ জনন পদ্ধতি ওখানে তো অনেকগুলো রয়েছে, দ্বিবিভাজন, বহু বিভাজন, তারপরে খণ্ডী ভবন, কোরকোদ্গম, এরকম বিভিন্ন রকম রয়েছে, কিন্তু পুনরুৎপাদন এরকম রয়েছে। তো প্রত্যেকটার এক্সাম্পল ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের ওই প্রত্যেকটা এক্সাম্পল জানতে হবে যাতে এই প্রশ্নগুলো তোমরা করতে পারো, বোঝা গেছে। তো এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে পড়ে রাখবে প্রত্যেকে। চলো তাহলে এখানে কি বলছে, বহু বিভাজন নাকি হাইড্রাতে দেখতে পাওয়া যায়। হাইড্রা কেমন ধরনের, দেখো আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি। হাইড্রা এরকম দেখতে, হাইড্রা এরকম দেখতে, এখানে অনেকগুলো এরকম কোর্শিকা দেখতে পাওয়া যায়। তো হাইড্রার দেহে কি সৃষ্টি হয়, এরকম কোরক বা বার্ড সৃষ্টি হয়। এখানে কি দেখা যায়, কোরকোদ্গম, হাইড্রার দেহে কোরকোদ্গম দেখা যায়, বহু বিভাজন নয়। হলো খণ্ডী ভবন স্পাইরোগাইরা, এটা ঠিক একদম। স্পাইরোগাইরা এইরকম সূত্রাকার একটা শৈবাল, এরকম একটা সূত্রাকার শৈবাল, এর দেহটা যে কোনো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যেতে পারে এবং প্রত্যেকটা একটা নতুন অপত্য সৃষ্টি করবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। তারপরে বলছে পুনরুৎপাদন নাকি ফার্নে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ফার্নে তো জনুক্রম দেখতে পাওয়া যায়, ফার্নের জনুক্রম আমরা পড়বো। তাহলে পুনরুৎপাদন কার দেখতে পাওয়া যায়, পুনরুৎপাদন দেখতে পাওয়া যায় চ্যাপ্টা কৃমি বা প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া দেখতে পাওয়া যায়। এই ধরো এর মাথা ধর, তো এর মাথাটাকে আলাদা করে দাও, দেহটাকে আলাদা করে দাও, লেজ অংশটাকে আলাদা করে দাও, তো এইটার থেকেও পূর্ণাঙ্গ কৃমি তৈরি হবে, এটার থেকেও পূর্ণাঙ্গ কৃমি তৈরি হবে, এটার থেকেও পূর্ণাঙ্গ। তো এটাকে বলা হয় পুনরুৎপাদন। আর লাস্ট বলছে কোরকোদ্গম প্ল্যানেরিয়া, না প্ল্যানেরিয়ার তো আমরা দেখলাম, প্ল্যানেরিয়ার কি দেখলাম, পুনরুৎপাদন দেখলাম। তাহলে প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন আর কোরকোদ্গম হাইড্রাতে, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এইটা একমাত্র ঠিক। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে 4টে কোশ্চেন আমাদের হলো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই।
এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু একদম মাধ্যমিক লেভেলের পর্যন্ত ভালোভাবে পড়বে। এখন তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য দিচ্ছি, অবশ্যই সেকেন্ড সামেটিভের জন্য এই প্রশ্নগুলো করে যাও, আমি বলছি দারুণ পরীক্ষা হবে, এটা আমার চ্যালেঞ্জ থাকলো, ঠিক আছে? তো চলো নেক্সট বলছে পত্রজ মুকুল বা পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। কি বলছে? পত্রজ মুকুল। পত্রজ মুকুল কার মধ্যে দেখতে পাওয়া যাবে? মিষ্টি আলু, কচুরিপানা, আদা, পাথরকুচি। অবশ্যই এটা তোমরা প্রত্যেকে জানো, পাথরকুচি গাছে পত্র মুকুল দেখতে পাওয়া যায়। কেমন দেখতে হয়? এই ধরো একটা পাথরকুচি পাতা, ঠিক আছে? এই পাতার এই জায়গায় কি তৈরি হচ্ছে? এইরকম পাতার কিনারায় এরকম মূল তৈরি হয়, যেখান থেকে একটা নতুন গাছ, আবার এখান থেকে আবার একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে। তো এইগুলোকে কি বলা হচ্ছে? পত্রজ মুকুল, ঠিক আছে? পত্রজ মুকুল, ক্লিয়ার? আচ্ছা, তারপর বলছে অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো। অযৌন জনন হয় ব্যাঙ, পাখি, অ্যামিবা, কেঁচো। অযৌন জনন কাদের মধ্যে হবে? ব্যাঙের মধ্যে তো হবে না, ব্যাঙের মধ্যে তো যৌন জনন হয়, পাখির মধ্যেও তো যৌন জনন হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে গেল? থার্ড অপশন অ্যামিবা। অ্যামিবার জনন, অ্যামিবার কি? অ্যামিবা কেমন দেখতে হয়? এই দেখো, এই রকম ধরো একটা অ্যামিবা এরকম রয়েছে। তো অ্যামিবা কি করে? দ্বিবিভাজন করে, তাই না? এর মানে অ্যামিবা এইরকম, এই একটা আবার এই একটা, মানে এই দুটো বিভাজন, আগে নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপরে বিভাজন করবে, তারপরে এই একটা অ্যামিবা, এই একটা অ্যামিবা, এইভাবে কি করে? দ্বিবিভাজন এরা করে, ঠিক আছে? তাহলে এটা এক প্রকার অযৌন জনন হয়ে গেল। নেক্সট বলছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার দেহে কোন ধরনের অযৌন জনন দেখতে পাওয়া যায়? অপশান দিতে ভুলে গেছে, তাহলে আমরা ডিরেক্ট আনসার করি, এসএকিউ বা এক কথায় উত্তর হিসেবে আমরা করি। ম্যালেরিয়া সৃষ্টিকারী যে প্রোটোজোয়া, যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, তো এই প্লাজমোডিয়ামের দেহে কি দেখতে পাওয়া যায় বলো তো? বহু বিভাজন দেখতে পাওয়া যায়, ঠিক আছে? প্লাজমোডিয়ামের দেহে কি দেখতে পাওয়া যায়? বহু বিভাজন দেখতে পাওয়া যায়। এই ধরো প্লাজমোডিয়াম রয়েছে, প্লাজমোডিয়াম প্রত্যেকটা কি করে বলো তো? এরমভাবে প্রচুর বিভাজন করে এরকম অনেকগুলো প্লাজমোডিয়াম তৈরি করে, এ বহু বিভাজন করে, ঠিক আছে? বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। নেক্সট দেখো, বলছে গেমিউল গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে কারা? স্পঞ্জ, হাইড্রা, প্ল্যানেরিয়া, মস। কোনটা হবে? অবশ্যই এখানে স্পঞ্জ হয়ে যাবে রাইট আনসার। গেমিউল গঠন কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? স্পঞ্জের মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট বলছে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলে। এক্ষুনি বলে দিয়েছি তোমাদের, কোথায় বললাম? এই যে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য, এটাকে বলা হচ্ছে কি? অপুংজনি বা পার্থেনোজেনেসিস। কোথায় আছে? প্রথমে আছে পিডোজেনেসিস, তারপরে রয়েছে পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি, উজেনেসিস। তো অবশ্যই এটা হবে পার্থেনোজেনেসিস। পার্থেনোকার্পিতে ভুল করবে না। পার্থেনোকার্পি হচ্ছে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদন, আর নিষেক ছাড়া জীব উৎপাদন সেটা হয়ে যাচ্ছে কি? পার্থেনোজেনেসিস। এই দুটোর গোলাবে না, এই দুটো কিন্তু পরিষ্কারভাবে মনে রাখবে, ঠিক আছে? চলো নেক্সট বলছে সোরাস দেখা যায়। সোরাস কোথায় দেখা যায়? সোরাস কাকে বলা হয় বলো তো? একাধিক রেণুস্থলী যখন একসাথে বসবাস করে সেইটাকে একটা পুরোটাকে বলা হচ্ছে কি? সোরাস। ফার্নের যে পাতা, ধরো এই একটা ফার্নের পাতা, এই যে ধরো ফার্নের পাতা রয়েছে, ফার্নের পাতার উল্টো দিক ব্যাক সাইড যদি আমরা দেখি, ব্যাক সাইডটা ধরো ব্যাক সাইড, তাহলে ব্যাক সাইডে কি দেখতে পাওয়া যাবে? এরকম অসংখ্য রেণুস্থলী দেখতে পাওয়া যাবে। মানে এই এক একটা ইয়েলোকে যদি আমরা দেখি, এর মধ্যে কি দেখতে পাওয়া যাবে? একাধিক রেণুস্থলী, মানে এই এক একটার মধ্যে একাধিক রেণুস্থলী বর্তমান। তো এগুলোকে আমরা কি বলবো? সোরাস। এই প্রত্যেকটা সোরাসকে একত্রে বলবো সোরাই। সোরাই হচ্ছে বহু বচনে, সোরাস হচ্ছে এক বচনে।
তো একাধিক রেণুস্থলীকে আমরা একত্রে বলি সোরাস। তো ফার্নের পাতায় দেখতে পাওয়া যায়, তাহলে ছত্রাকে না, মসে না, ফার্নে, ফার্নে দেখতে পাওয়া যায়, মনে থাকবে। আচ্ছা, নেক্সট দেখো, কোন উদ্ভিদে জোড় কলম করা হয়? বলছে পেয়ারা, আদা, শুষ্নি, আলু, কোন উদ্ভিদে জোড় কলম করা হবে? এখানে এই প্রশ্নটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, আমি দেখবো কমেন্টে তোমরা আনসার দেবে। মানে কিছু কিছু প্রশ্ন আছে, কয়েকটা আমি ছাড়বো যেগুলো তোমরা আনসার করবে। তোমরা কতটা পড়ছো, তোমরা কারা কারা ক্লাস দেখছো, সেটাও আমি জানতে চাইছি, ঠিক আছে? তো এই প্রশ্নটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, না পারলে তখন আমি কমেন্টে আনসার দিয়ে দেবো, ঠিক আছে? তো কোন উদ্ভিদে জোড় কলম করা হয়, এই আনসারটা তোমরা দেবে। অপশান থাকলো পেয়ারা, আদা, শুষ্নি, আলু। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। বলছে পরিবর্তিত বায়বীয় কাণ্ডের দ্বারা জনন সম্পন্ন করে। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে পরিবর্তিত বায়বীয় কাণ্ড। পরিবর্তিত মানে কি? যারা আগে কাণ্ড ছিল এখন কোনো কাজের জন্য চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তিত কাণ্ড। বায়বীয় কাণ্ড বলতে কি বোঝাচ্ছে? যেটা মাটি থেকে ওপরে বায়ুতে প্রেজেন্ট রয়েছে, সেটাকে বলা হচ্ছে বায়বীয় কাণ্ড। তাহলে পরিবর্তিত বায়বীয় কাণ্ডের দ্বারা জনন সম্পন্ন কে করছে? এখানে আনসার হয়ে যাবে ফণিমনসা। ফণিমনসার যে পর্ণকাণ্ড, ফণিমনসার কাণ্ড কিসে রূপান্তরিত হয়েছে? চ্যাপ্টা সবুজ প্রসারিত পাতায় রূপান্তরিত হয়েছে, যার জন্য ওটাকে পর্ণকাণ্ড বলা হচ্ছে। আগে কাণ্ড ছিল সালোক সংশ্লেষ করার জন্য, খাদ্য তৈরি করার জন্য, সে চ্যাপ্টা প্রসারিত হয়ে পাতায় রূপান্তরিত হয়েছে। কেন পাতা হতে হলো? পাতা কি করছিল? পাতা তো কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। দেখছে মরুভূমিতে জন্মেছি, বাষ্পমোচন করলে তো সব জল চলে যাবে, বাঁচবো কি করে? তো পাতা কি করলো? কাঁটায় রূপান্তরিত হয়ে গেল, যেটাকে পত্রকণ্টক বলা হয়। আর পাতা যদি এবার বাষ্পমোচনের ভয়তে কাটা হয়ে যায়, তখন কাণ্ড বলছে খাবারটা কি তৈরি করবে? তখন আর কাউকে না পেয়ে কাণ্ড নিজেই খাবার তৈরির দায়িত্ব নিয়ে নিল, মানে সে পাতাতে রূপান্তরিত হয়ে গেল। তখন এটাকে বলা হচ্ছে পরিবর্তিত কাণ্ড। তাহলে এটা এক প্রকার পরিবর্তিত বায়বীয় কাণ্ড। তাহলে এর দ্বারা জনন সম্পন্ন করছে কে? ফণিমনসার পর্ণকাণ্ড। চল, ফার্নের জনুক্রমে, নেক্সট কোশ্চেন, ফার্নের জনুক্রমে যে দশাটি হ্যাপ্লয়েড, কোন দশাটা হ্যাপ্লয়েড? ফার্নের জনুক্রমে দেখো, দুটো সেম প্রশ্ন আমি দুভাবে দিয়েছি। এভাবেও আসতে পারে যে ফার্নের জনুক্রমে যে দশাটি হ্যাপ্লয়েড তা হলো কি, অথবা এভাবেও প্রশ্ন আসতে পারে উদ্ভিদের হ্যাপ্লয়েড ক্রোমোজোমযুক্ত দশাটির নাম কি। দুভাবেই কিন্তু আসতে পারে। একটাই ফার্ন উল্লেখ করে দিয়েছে, একটাই ফার্ন উল্লেখ করেনি। বলছে হ্যাপ্লয়েড ক্রোমোজোমযুক্ত দশাটাকে আমরা কি বলি? তো আমরা জানি ফার্নের জনুক্রম দেখা যায়, সেখানে লিঙ্গধর দশা, রেণুধর দশা, দু রকমের দশা দেখা যায়। রেণুধর দশা যেটা, সেটা হয়ে যাচ্ছে কি ডিপ্লয়েড। রেণুধর দশাটা কি? ডিপ্লয়েড। আর তোমার গ্যামেটোফাইটিক দশা বা লিঙ্গধর দশা, এরা কি প্রকৃতির হয়ে থাকে? এরা হ্যাপ্লয়েড হয়ে থাকে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে লিঙ্গধর বা গ্যামেটোফাইট। এটা হয়ে যাচ্ছে তোমার হ্যাপ্লয়েড অবস্থার সৃষ্টি করে। আচ্ছা, তাহলে এই দুটো কোশ্চেন সেম, এই দুটো কোশ্চেন সেম। নেক্সট বলছে কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের পৃথকীকৃত ক্ষুদ্র কোষ বা কলার ছোট টুকরো, অর্থাৎ এক্সপ্লান্ট, এই ছোট টুকরোটাকে আমরা বলছি এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট থেকে উদ্ভিদের কৃত্রিম অঙ্গজননের মাধ্যমে দ্রুত বংশবিস্তার ঘটানোর পদ্ধতিকে কি বলা হয়? পড়িয়েছি তোমাদের, মাইক্রো প্রপাগেশন বলা হয় যখন উদ্ভিদের যে কোনো ছোট কোষ হোক, কলা হোক, মুকুল হোক, যা কিছু হোক, উদ্ভিদের অঙ্গের যে কোনো ছোট্ট টুকরো থেকে যদি আমরা আবার কর্ষণ মাধ্যমে বা পুষ্টি মাধ্যমে তার গ্রোথ ঘটিয়ে সেখান থেকে এমব্রায়ো, প্ল্যান্টলেট এগুলো গঠন করি, তাহলে সেই পদ্ধতিকে আমরা কি বলি? মাইক্রো প্রপাগেশন, ঠিক আছে? বা অনুবিস্তারণ, এর বাংলা নাম কিন্তু অনুবিস্তারণ। চলো নেক্সট বলছে অঙ্গজননের বৈশিষ্ট্য 9 কোনটি? এই প্রশ্নটাও আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, খুব ভালো করে ঠান্ডা মাথায় আনসার দেবে কিন্তু প্রত্যেকে। আমি এই কমেন্টগুলো চাইছি তোমরা যাতে কমেন্টগুলো করো। 2-3টে প্রশ্ন আমি রেখে দেবো তোমাদের জন্য। দেখো নেক্সট এই প্রশ্নটা, এটারও আনসার তোমরা বলবে কি হবে। অঙ্গজ জননের বৈশিষ্ট্য 9 কোনটা? অঙ্গজ জনন একটা হয় অযৌন জনন, আর একটা হয় যৌন জনন। তো অঙ্গজনের বৈশিষ্ট্য 9 বলেছে, একটি মাত্র জনিত্রী জীব, তো অঙ্গজ জনন বুঝতেই পারছো, আমি আনসার বলবো না। বিশুদ্ধ গুণ বজায় থাকা, মিওসিস কোষ বিভাজন, রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি। তো কোনটা এর বৈশিষ্ট্য 9? খুব বুঝে শুনে আনসার দেবে। চলো
নেক্সট, নিষিক্ত ড্যাশকে জাইগোট বলে। এখানে কয়েকটা শূন্যস্থান পূরণ রয়েছে। আবার নিষিক্ত ড্যাশকে জাইগোট বলে। নিষিক্ত হয়ে যাওয়ার পর কোনটা নিষিক্ত হলে আমরা তাকে জাইগোট বলি? অবশ্যই ডিম্বাণু, তাই না? নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলে, কারণ ডিম্বাণুকে শুক্রাণু এসে নিষিক্ত করবে, নিষিক্ত করার পর সেটা হয়ে যাবে জাইগোট। নেক্সট, স্তন্যপায়ীর যৌনজনন ড্যাশ প্রকৃতির। স্তন্যপায়ীর মধ্যে কি প্রকৃতির দেখতে পাওয়া যায়? সবই উগ্যামী দেখতে পাওয়া যায়, তাই না? সবই উগ্যামী প্রকৃতির, সবই উগ্যামী প্রকৃতির। আমরা সিনগামী পড়েছি না, আইসোগ্যামী, অ্যানাইসোগ্যামী, উগ্যামী। তো এই স্তন্যপায়ীদের ক্ষেত্রে সবই কিন্তু উগ্যামী প্রকৃতির দেখতে পাওয়া যায়। নেক্সট, গাছের কোনো সুস্থ ও সতেজ কাণ্ডজ মুকুলের সঙ্গে অন্য কোনো মূলযুক্ত গাছের কাণ্ড যুক্ত করে অঙ্গজ বংশবিস্তার করার পদ্ধতিকে ড্যাশ বলে। কি বলে? দেখো, বলছে গাছের কোনো সুস্থ সতেজ কাণ্ডজ মুকুলের সঙ্গে অন্য কোনো মূলযুক্ত গাছের কাণ্ড যুক্ত করে অঙ্গজ জনন, মানে দুটো, মোট কথা দুটো কাণ্ড জুড়ছে। এই একটা কাণ্ড জুড়ছে, তার উপর আর একটা কাণ্ডকে আমি জুড়ে দিচ্ছি। তো আলটিমেটলি জুড়ে দেওয়া কি ধরনের কলম তৈরি হচ্ছে? জোড় কলম তৈরি হচ্ছে। তাহলে এই পদ্ধতিকে কি বলবো আমরা? জোড় কলম। ঠিক আছে, জোড় কলম বলা হয়। নেক্সট, অঙ্গজ জননের সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। অঙ্গজ জননের সময় কোন প্রকার কোষ বিভাজন ঘটে? তো মিওসিস ঘটবে। এখানেই তো আনসার হয়ে গেল, আমি যার জন্য একটা আনসার দিলাম। যাই হোক, অঙ্গজ জননের সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। কোন প্রকার কোষ বিভাজন ঘটে? অবশ্যই মাইটোসিস ঘটবে, মিওসিস কিন্তু ঘটবে না। কারণ অঙ্গজ জননের সময় কিন্তু তোমার রেণু তৈরি হবে না, ডিরেক্ট ওই অঙ্গের থেকেই কিন্তু নতুন অপত্য সৃষ্টি হবে। তাহলে সেখানে যেহেতু নিষেকের প্রয়োজন নেই, যৌনজনন ঘটবে না, তাহলে সেখানে কিন্তু আমার সেম টু সেম টাইপের কোষ তৈরি করতে হবে, মানে মাইটোসিস কোষ বিভাজন হবে। তাহলে অঙ্গজ জননের সময় কি কোষ বিভাজন ঘটবে? মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। এবার কয়েকটা জিনিস আছে, ভুল ঠিক নির্বাচন করো। সব রকমভাবেই প্রশ্নগুলো এনেছি, তো তোমাদের তো এরকম সব রকমভাবেই থাকবে। চলো, ভুল ঠিক নির্বাচন করো। প্রথম বলছে জোড় কলম তৈরির সময় স্টক সিয়ন অপেক্ষা নাকি উন্নত ধরনের। দেখো, এটা এই যে জোড় কলম যখন তৈরি করা হচ্ছে, যেটার মূল রয়েছে, যে উদ্ভিদের মূল রয়েছে, সেই উদ্ভিদটাকে কি বলা হয়? স্টক। আর ওপরে যেটা লাগানো হয় সেটাকে বলা হয় সিয়ন। ঠিক আছে, তো এখানে বলছে জোড় কলম তৈরির সময় স্টক সিয়ন অপেক্ষা বেশি উন্নত। এটা বেশি উন্নত হবে না। তাহলে তো এই গাছটাকেই বাড়তে দিলে হতো, আমি কেটে দিয়ে অন্য গাছ জোড়া লাগাচ্ছি কেন? তাই না? বুঝতে হবে তো, আমি এই গাছটাকে কেটে দিয়ে অন্য গাছ জোড়া লাগাচ্ছি। যদি এটা ভালো হতো তাহলে সেটা কখনোই করতাম না। তাহলে স্টক কিন্তু কখনোই উন্নত হয় না। সিয়ন কি হয়? সিয়ন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হয়। তাহলে এটা কি হয়ে গেল? এটা ভুল, এটা ভুল। তারপরে বলো, নেক্সট বলছে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। চ্যাপ্টাকৃমি পুনরুৎপাদন করে। চ্যাপ্টাকৃমির যে কোনো অংশ থেকে, যে কোনো অংশ ডিটাচ হয়ে যাক না কেন, সেখান থেকে পরবর্তীকালে পূর্ণাঙ্গ দেহ কিন্তু গঠিত হয়। তাই জন্য এটাকে বলা হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। এটা একদম সঠিক। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নেব। নেক্সট বলছে হাইড্রা কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে। একবার বলে দিয়েছি, তো তোমরা বলো ঠিক না ভুল, তোমরা কমেন্টে জানাও ঠিক না ভুল। তো আমি টোটাল 3টে প্রশ্ন তোমাদের দিলাম, 1, 2, 3 করে আনসার দেবে। এই 3টে প্রশ্ন আমি তোমাদের দিলাম, 1, 2, 3 করে আনসার দেবে। যেহেতু এখানে কোশ্চেনের নাম্বার দেওয়া নেই, 1, 2, 3 করে আনসার দেবে তোমরা। নেক্সট, যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। ঠিক, অবশ্যই ঠিক। যৌন জনন পদ্ধতিতে মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন হয়, যেখানে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এই দুটো কিন্তু মিলিত হচ্ছে। আচ্ছা, তারপর দেখো স্পাইরোগাইরার যৌন জনন মূলত সংশ্লেষ প্রকৃতির। স্পাইরোগাইরার যৌন জনন মূলত সংশ্লেষ প্রকৃতির। এটা কি ঠিক না ভুল? স্পাইরোগাইরা কিসের মাধ্যমে জনন সম্পন্ন করে? যৌন জনন না তো, স্পাইরোগাইরার তো খণ্ডী ভবন দেখতে পাওয়া যায়। তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, যৌন জনন বিবর্তনের সহায়ক। কি বলছে? যৌন জনন বিবর্তনের সহায়ক, একদম ঠিক।
যৌন জনন বিবর্তনের সহায়ক। ঠিক আছে, আচ্ছা বিবর্তন মানে কি বলছে বুঝতে পেরেছো তো? বিবর্তন মানে হচ্ছে চেঞ্জ, নতুনত্ব বৈশিষ্ট্য আনা। এবার যেহেতু যখন গ্যামেট তৈরি হয়, গ্যামেট তৈরির সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। আর আমরা পড়েছিলাম না এর আগে কোষ বিভাজন চ্যাপ্টারে যে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার হয়। তাহলে যখন ক্রোমোসোমের মধ্যে ক্রসিং ওভার হয় তখন ক্রোমোসোমের মধ্যে যে জিন থাকে যেগুলো আমাদের বৈশিষ্ট্যের জন্য দায়ী, সেই জিনগুলো উলটপালট হয়ে যায়। এই ক্রোমোসোমের জিন ওতে চলে যায়, ওই ক্রোমোসোমের জিন এতে চলে আসে, যার ফলে আমাদের যে বৈশিষ্ট্য মাতা পিতার মধ্যে ছিল সেই বৈশিষ্ট্য সন্তানের দেহে আসছে না, নতুনত্ব বৈশিষ্ট্য চলে আসছে। তাহলে এটাকে বলা হচ্ছে বিবর্তন। তাহলে যৌন জনন কিন্তু বিবর্তনের সহায়ক, যেটা অযৌন জনন বা অঙ্গজ জনন কিন্তু হয় না। চলো নেক্সট বলছে গ্রাফটিং এক ধরনের অঙ্গজ জনন। গ্রাফটিং তো এক ধরনের অঙ্গজ জনন, অবশ্যই কৃত্রিম অঙ্গজ জনন, তাই না? গ্রাফটিং মানে দুটো উদ্ভিদের অঙ্গকে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে কি, যেহেতু আমি আর্টিফিশিয়ালি করছি, নিজে থেকে করছি, তাহলে এটাকে বলা হয় কৃত্রিম অঙ্গজ জনন। তাহলে এই পর্যন্ত আমাদের শর্ট কোশ্চেন গেল। আচ্ছা এবার এক কথায় উত্তর, দু একটি শব্দে উত্তর দিতে হবে। বলছে পাথরকুচি গাছের পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কি ধরনের জনন? এটা একবার আমরা পড়েছি না? এটা হচ্ছে এক ধরনের অযৌন জননই বলা যায়, বা অঙ্গজ জনন। এটা কি? অঙ্গজ জনন। উদ্ভিদ অঙ্গের মধ্যেই সম্পন্ন হচ্ছে, তো এটাকে বলবো আমরা অঙ্গজ জনন। ঠিক আছে, আচ্ছা যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছির সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? অপুংজনী। অপুংজনী বলবো, বা পার্থেনোজেনেসিসও বলতে পারি। দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট যৌনক্রম দেখতে পাওয়া যায়। যৌনক্রম কি বলতো? এক্ষুনি আমরা পড়বো আরো ব্রড কোশ্চেনে। যৌনক্রম হচ্ছে যেসব উদ্ভিদের হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা দেখতে পাওয়া যায় এবং ডিপ্লয়েড রেণুধর দশা দেখতে পাওয়া যায়, আর এই দুটো পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়, তাদেরকেই বলা হয় যৌনক্রম। তো এই যৌনক্রম দেখতে পাওয়া যায়, এক হচ্ছে মস আর এটা হচ্ছে ফার্ন। মস, ফার্ন এদের মধ্যে কি দেখতে পাওয়া যায়? সুস্পষ্ট যৌনক্রম দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে কুনো ব্যাঙে কোন প্রকারের নিষেক দেখা যায়? কুনো ব্যাঙে কোন প্রকারের নিষেক দেখা যাবে? বহির্নিষেক। কারণ স্ত্রী ব্যাঙ কি করে? সমস্ত ডিমগুলোকে না জলের মধ্যে ত্যাগ করে, জলের মধ্যে ছেড়ে দেয়। তো পুরুষ ব্যাঙও কি করছে? জলের মধ্যে শুক্রাণু নিক্ষিপ্ত করে। আর এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় কোথায়? মিলিত হয় জলে, না তো তাদের দেহের মধ্যে। তো যেহেতু দেহের মধ্যে মিলিত হচ্ছে না, বাইরে পরিবেশের মধ্যে মিলিত হচ্ছে, তাই এদেরকে কি বলা হচ্ছে? বহির্নিষেক প্রক্রিয়া। যদি দেহের মধ্যেই শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হতো তাহলে কি হতো? সেটা অন্তর্নিষেক প্রক্রিয়া হতো। আচ্ছা নেক্সট বলছে বক্রধাবক বা স্টোলনের মাধ্যমে বংশ বিস্তার করে এমন উদ্ভিদের নাম লেখো। বক্রধাবক বা স্টোলন কি হয়ে যাবে? এক্সাম্পল মেন্থা, স্ট্রবেরি। বক্রধাবক বা স্টোলন কেমন দেখতে হয়? ধরো এই একটা উদ্ভিদ রয়েছে, তো এই উদ্ভিদ থেকে এরকম নিচে একটা শাখা এরকম ভাবে বক্রভাবে আবার ভূমি স্পর্শ করছে এবং সেখান থেকে আর একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করছে। তো এই যে এইটাকে বলা হচ্ছে কি? কোথায় দিই? এইটাকে বলা হচ্ছে বক্রধাবক। এটাকে বলা হচ্ছে বক্রধাবক। ঠিক আছে, আচ্ছা প্রতিকূল পরিবেশে অ্যামিবা কোন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিকূল পরিবেশে বলেছে, অ্যামিবার আমরা দ্বিবিভাজন পড়েছি। তো যখন প্রতিকূল পরিবেশে থাকে তারা ওই দ্বিবিভাজন করে বসে থাকে, কিন্তু তাদের বাইরে একটা আলাদা আবরণী তৈরি হয়, মিউসিলেজ আবরণী। তো ওই আবরণীর মধ্যে এরা কি করে? বারবার বারবার দ্বিবিভাজন করছে, তার মানে এটা কি হয়ে যায়? তখন বহু বিভাজন হয়ে যায়। ঠিক আছে, বহু বিভাজন হয়ে যায়। তাহলে অ্যামিবা কি করছে? একটা মিউসিলেজ স্তরের মধ্যে এরকম একটা মিউসিলেজ স্তর, এই মিউসিলেজ স্তরের মধ্যে অ্যামিবা কি করছে? এরকম অসংখ্য অপত্য অ্যামিবা সৃষ্টি করছে। তাহলে এটা হয়ে গেল কি? বহু বিভাজন। ঠিক আছে, আচ্ছা মূল সহ গাছের ওপর গ্রাফটিংয়ে যে গাছের শাখা জোড়া লাগানো হয়
কি বলছে, এই একটা মূল সহ গাছ যার মূল রয়েছে, মূল রয়েছে, এই গাছের ওপর যে গাছের শাখা জোড়া লাগানো হচ্ছে, মানে এর ওপর যাকে জোড়া লাগানো হচ্ছে, তাহলে এইটাকে কি বলা হয়, সিয়ন, তাই না? তো এটাকে কি আনসার হয়ে যাচ্ছে, সিয়ন আনসার হয়ে যাচ্ছে। আর লাস্ট প্রশ্ন কি বলছে, অপুংজনি দেখা যায় এমন একটা উদ্ভিদের নাম। উদ্ভিদ অনেকবার পড়েছি, মৌমাছি, মৌমাছির দেহে অনিষিক্ত ডিম্বাণু, সেটা পুরুষ মৌমাছিতে তৈরি হয় বা ড্রোন মৌমাছি তৈরি করে, তো এটা অপুংজনি। উদ্ভিদের নাম তো কেউ জানে না, যদি উদ্ভিদ দিয়ে দেয় তাহলে অপুংজনি দেখা যায় এমন উদ্ভিদের নাম আমি দুটো বলে রাখছি, একটা হচ্ছে আঙুর, একটা হচ্ছে তরমুজ, এদের মধ্যেও কিন্তু অপুংজনি দেখতে পাওয়া যায়। তাহলে এখানে আমাদের সব শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট হচ্ছে। তো শর্ট কোশ্চেন শেষ হলো, এবার আমরা কয়েকটা ব্রড কোশ্চেন দেখে নিই যে কী কী ধরনের ব্রড কোশ্চেন আসতে পারে। এগুলো মান 3, তোমার এবার 3 + 2 করে 5-5-এর কোশ্চেনও কিন্তু চলে আসতে পারে। তো ম্যাক্সিমাম এই জায়গা থেকে কী কী প্রশ্ন আসতে পারে ব্রডে, সেইগুলো কিন্তু আমি এখানে দেখিয়েছি। তো প্রথম যে প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তো কি বলা হচ্ছে এটাকে, যৌনক্রম কাকে বলে একটি উদাহরণের সাহায্যে আমাদের বুঝিয়ে দাও। যৌনক্রম কি বললাম আমরা, যৌনক্রম হচ্ছে, লিখেই দিই, কি হচ্ছে মুছছে কেন, যে সমস্ত উদ্ভিদে হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা এবং এটা যে সমস্ত উদ্ভিদ না লিখে ব্যাক হচ্ছে না কেন, বোর্ডে কিছু একটা সমস্যা হচ্ছে, 1 মিনিট, কাজ করছে না, পুরোটা মুছে দিই। হ্যাঁ এবার লিখি, হ্যাঁ কিছু উদ্ভিদে হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা ও ডিপ্লয়েড রেণুধর দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। ঠিক আছে, এটা গেল যৌনক্রম কাকে বলে। এবার যদি বলে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও, তাহলে তো ফার্ন বা ড্রায়োপটেরিসের এক্সাম্পলটাই দিতে হয়। তাহলে এক্সাম্পল হয়ে যাচ্ছে কি, ফার্ন। তাহলে ফার্নের যৌনক্রমটা আমাকে চিত্রের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। তো ফার্নের যৌনক্রম কি দেখতে পাওয়া যায়, চলো আমরা স্টার্ট করি ফার্নের একটা রেণুধর উদ্ভিদ থেকে। তো ধরো এই একটা রেণুধর উদ্ভিদ, এই ছবিটা পরীক্ষায় যদি পারো এঁকে দিতে পারলে খুব সুবিধা। অনেকে কি করে যে শুধুমাত্র লিখে দেয়, রেখচিত্র করে, বাট রেখচিত্রের সাথে যদি তোমরা একটু ছবিও করতে পারো তাহলে কিন্তু নাম্বারটা আরও ভালো আসবে। তো ভীষণ ইজি একটা জিনিস, না আঁকার কিছুই নেই, তোমরা এটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, যেভাবে আমি করছি এভাবে করার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা ভালো আসবে। তাহলে এই হচ্ছে ফার্নের এটা হচ্ছে একটা রেণুধর, ফার্নের একটা রেণুধর উদ্ভিদ। রেণুধর উদ্ভিদ কেমন প্রকৃতির হয়, ডিপ্লয়েড প্রকৃতির হয়। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাকে লিখে দিতে হবে। তো এই রেণুধর উদ্ভিদের মধ্যে কি দেখতে পাওয়া যায়, রেণুধর উদ্ভিদ একটা পাতার পেছনটা যদি আমরা দেখি, প্রত্যেকটা পাতার ফার্নের যে পাতার পেছনটা যদি আমরা দেখি, এই জায়গায় কি দেখতে পাবো, সোরাস মানে একাধিক রেণুস্থলী দেখতে পাওয়া যাবে।
তাহলে এই রেণুস্থলীটাকে আমরা এইভাবে দেখাই, এটাকে কি লিখবো? সোরাস, তাই তো? সোরাস বা একাধিক রেণুস্থলী, এগুলো কিন্তু সবই ডিপ্লয়েড যাচ্ছে, এখনো পর্যন্ত সবই ডিপ্লয়েড যাচ্ছে। তো এই সোরাস বা, আমি এখানে লিখে দিই রেণুস্থলী, রেণুস্থলীটাকে আমি আলাদা করেও এখানে দেখাতে পারি, তো এইভাবেও দেখাতে পারি। এই হচ্ছে একটা রেণুস্থলী, ঠিক আছে, এইটা হচ্ছে একটা রেণুস্থলী। তো সোরাসের মধ্যে এরকম একাধিক রেণুস্থলী বর্তমান রয়েছে। আর এই রেণুস্থলীর মধ্যে কি তৈরি হয়? রেণুস্থলীর মধ্যে একাধিক রেণু তৈরি হয়। তো এইখান থেকে কি হচ্ছে? রেণুগুলো বাইরে নির্গত হবে, এগুলো হচ্ছে রেণু। রেণুস্থলী ফেটে যাবে, ধরো এরকম রেণুস্থলী ফেটে গেল, ফেটে গিয়ে একাধিক রেণু নির্গত হলো। তাহলে এই রেণুগুলো কি প্রকৃতির? রেণুগুলো তো ম্যাম হ্যাপ্লয়েড প্রকৃতির, তাই না? এই পর্যন্ত ডিপ্লয়েড ছিল, এই পর্যন্ত ডিপ্লয়েড ছিল। তো রেণুস্থলীর প্রাচীরে যে কোষগুলো ছিল, সেই কোষগুলো মিওসিস বিভাজন করলো। কি বিভাজন? মিওসিস বিভাজন। তাহলে আমি এখানে একটা কথা লিখব, অবশ্যই লিখব, এখানে একটা কথা লিখতে পারি। দেখো বইয়ের মতন তো সবাই করবে, একটু ডিফারেন্ট করার চেষ্টা করো, নিজে বুঝেছো সেটা করার চেষ্টা করবে, ঠিক আছে? এইভাবে ছবির মাধ্যমে যদি করো, আমি বলছি দারুণ মার্কস পাবে, পুরো ফুল মার্কস পেয়ে যাবে। তো রেণুস্থলী থেকে এই যে রেণু নির্গত হচ্ছে, এই প্রক্রিয়ায় কি হচ্ছে? এখানে আমি পাশে লিখে দেব মিওসিস প্রক্রিয়ায় রেণু উৎপাদন, মিওসিস প্রক্রিয়ায় রেণু উৎপাদন। এইবার এই যে রেণু, এই রেণুগুলো কি হবে? এই হচ্ছে একটা রেণু। তো এই রেণুগুলো কি করবে? রেণু তো হ্যাপ্লয়েড, এখানে আমি রেণু বলে লিখলাম। এই রেণু এবার কি করবে? জার্মিনেট করবে, মানে অঙ্কুরোদ্গম করবে। এই যে রেণু, সে কি করছে? সে অঙ্কুরোদ্গম করছে, মানে এখান থেকে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, এখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তাহলে এটা আমি লিখি অঙ্কুরিত রেণু, অঙ্কুরিত রেণু। তো এটাও হ্যাপ্লয়েড, প্রত্যেকটা দশাতে কিন্তু আমাকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড লিখতে হবে, প্রত্যেকটা দশাতে লিখতে হবে। চলো, তারপর এটা কি হয়ে যাবে? এটা একটা বড় থ্যালাস, প্রোথ্যালাসে রূপান্তরিত হবে। তো একটা বড় এরকম থ্যালাস তৈরি হলো, আর এই থ্যালাসে কিছু হালকা এরকম রাইজয়েড টাইপসের দেখতে পাওয়া যায়। তো এটাকে আমরা কি বলছি? প্রোথ্যালাস। প্রোথ্যালাস, এটা যেহেতু রেণু থেকে তৈরি হয়েছে, এটার সমস্ত কোষগুলোই হ্যাপ্লয়েড প্রকৃতির। আর এটাকে এই প্রোথ্যালাস থেকে কি তৈরি হবে? লিঙ্গধর উদ্ভিদ। তাহলে এটাকে আমরা লিঙ্গধর উদ্ভিদও লিখতে পারি, লিঙ্গধর দশা, লিঙ্গধর দশা। এবার এই প্রোথ্যালাস থেকে কি তৈরি হবে? প্রোথ্যালাস থেকে স্ত্রীলিঙ্গধর আর পুংলিঙ্গধর তৈরি হবে। কি কি? স্ত্রীলিঙ্গধর, আর একটা তৈরি হবে পুংলিঙ্গধর। স্ত্রীলিঙ্গধরের মধ্যে তৈরি হবে স্ত্রীধানী। এখানে কি তৈরি হচ্ছে? স্ত্রীধানী, এরকম দেখতে হয় ফুলদানির মতন। তো এটাকে আমরা কি বলছি? স্ত্রীধানী। আর স্ত্রীধানীর মধ্যে এখানে রয়েছে ডিম্বাণু, ফুলদানির মতন দেখতে, আর এই মাঝখানে থাকে ডিম্বাণু। আর এর মধ্যে কি তৈরি হবে? এর মধ্যে পুংধানী তৈরি হবে, পুংধানী এরকম ধরনের দেখতে। আর এর মধ্যে পাশে এরকম কোষ থাকে, তো অজস্র মানে কি বলবো, অজস্র পুংগ্যামেট তৈরি হবে এর মধ্যে, অজস্র। যেমন এই যে কোথায় কোথায় তৈরি হবে পুংগ্যামেটগুলো, এই প্রত্যেকটা খাঁজে খাঁজে পুংগ্যামেট তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার পুংধানী, পুংধানী। এটাও কি হ্যাপ্লয়েড স্ত্রীধানী, সেটাও হ্যাপ্লয়েড। এই যে এই ডিম্বাণু আর শুক্রাণু, ডিম্বাণু আর এদিকে শুক্রাণু, এই দুটো মিলিত হলো ডিম্বাণু শুক্রাণু। তাহলে আমি এটাকে আলাদা করেও লিখতে পারি। ব্যাকটা কাজ করছে না, আচ্ছা
এটা হচ্ছে আমি শুক্রাণু লিখি, আর এটাকে লিখি ডিম্বাণু। ডিম্বাণু আর শুক্রাণু দুটোই হ্যাপ্লয়েড, ঠিক আছে। এইবার এই দুটোর মিল হয়ে কি তৈরি করবে? জাইগোট তৈরি করলো। জাইগোটটা কি প্রকৃতির? ব্যাস, আবার হয়ে গেল ডিপ্লয়েড দশা। তো এই যে ডিপ্লয়েড দশা তৈরি হলো জাইগোট, এই জাইগোট থেকে এবার কি তৈরি হবে? জাইগোট থেকে ভ্রূণ বা এমব্রায়ো, এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হবে। ভ্রূণ থেকে আবার পরিণত একটা রেণুধর উদ্ভিদ সৃষ্টি হবে। তো এগুলো সব ডিপ্লয়েড। তো এই হচ্ছে পুরো ফার্নের জনুক্রম। আমি হয়তো বইয়ের মতন পুরো করলাম না, বাট একদম ডিটেলে ধাপে ধাপে প্রত্যেকটা ধাপ কিন্তু দেখিয়েছি। এইখানে এইভাবে তোমাদেরকে দশাগুলো আলাদা করে দিতে হবে। এইভাবে দুটো ভাগে ভাগ করে দিতে হবে এই পর্যন্ত। ওপরের দশাটুকু কি? ওপরেরটা ডিপ্লয়েড মানে রেণুধর দশা, এটা রেণুধর দশা। আর এই পাশে যতগুলো রয়েছে সবাই হ্যাপ্লয়েড। দেখো রেণু থেকে স্টার্ট করেছি, রেণু থেকে হ্যাপ্লয়েড, ডিম্বাণু শুক্রাণু গ্যামেট পর্যন্ত হ্যাপ্লয়েড। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি হ্যাপ্লয়েড মানে লিঙ্গধর দশা। এইভাবে পুরো ছবি এঁকে যদি ডিটেলে করো, শুধু এই যে লেখাগুলো না লিখে এরকম ছবির মাধ্যমে যদি করো একদম ফুল মার্কস পাবে, ঠিক আছে, একদমই ফুল মার্কস পেয়ে যাবে। চলো, তাহলে এই কোশ্চেনটা বোঝা গেছে। এইভাবে ফার্নের জনুক্রম আসুক, যেভাবেই প্রশ্নটা ঘুরিয়ে আসুক না কেন আমরা এইভাবে কমপ্লিট করব। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুরোটা, ঠিক আছে, আমি সরে গেলাম। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। বলছে মাইক্রো প্রোপাগেশন কিভাবে সম্পন্ন হয়? মাইক্রো প্রোপাগেশন বা কলাকর্ষণ পদ্ধতি, মাইক্রো প্রোপাগেশন কাকে বলা হয়? সংজ্ঞাটা তোমরা বইতেই পেয়ে যাবে, আর আলাদা করে লিখছি না। যে প্রক্রিয়ায় কোনো উদ্ভিদের একটা মূল বা কাণ্ড বলবো না, কোনো কোষ বা কলা বা মুকুল এরকম অংশ যেগুলোকে বলছি আমরা এক্সপ্লান্ট, তো এই এক্সপ্লান্টকে নির্বাচন করে এনে তাকে কর্ষণ মাধ্যমে বা পুষ্টি মাধ্যমে তার থেকে ভ্রূণ তৈরি করা এবং শিশু উদ্ভিদ তৈরি করে অপত্য সৃষ্টি করা, এই পদ্ধতিকেই বলছি আমরা মাইক্রো প্রোপাগেশন। তো এই মাইক্রো প্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয় স্টেপগুলো লিখে দিচ্ছি, স্টেপগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো মাইক্রো প্রোপাগেশনের সংজ্ঞা আগে লিখবে, ঠিক আছে, আগে ধরো সংজ্ঞা এভাবে লিখে দিলে। এবার ধাপ, মাইক্রো প্রোপাগেশনের ধাপ বলে পয়েন্ট করবে এবং ধাপগুলো আগে লিখবে, ঠিক আছে। তো প্রত্যেকটা ধাপ আমি এক এক করে লিখি। প্রথমে কি হয়? এক্সপ্লান্ট নির্বাচন করা হয়। ধরো এই একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ, আর যত পারবে চেষ্টা করো ছবি এঁকে এঁকে লেখার। এটা একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ, পূর্ণাঙ্গ রোগমুক্ত, এইভাবে পয়েন্ট করে লিখে দেবে। কারণ আমরা যে প্লান্টকে নির্বাচন করছি মাইক্রো প্রোপাগেশন করবো বলে, বা ওই উদ্ভিদ থেকে আমি চাইছি 1000টা উদ্ভিদ তৈরি করব, স্বাভাবিক সেটা হেলদি প্লান্ট হতে হবে, রোগমুক্ত হতে হবে, তাই না? তাহলে এখানে আমরা একটা পূর্ণাঙ্গ রোগমুক্ত সুস্থ স্বাভাবিক উদ্ভিদ নিলাম। তো এই উদ্ভিদ থেকে আমি ফার্স্টে কি করব? এই উদ্ভিদ থেকে ফার্স্টে এর কলা কোষ, তারপরে কলা কোষ, মুকুল ইত্যাদি নির্বাচন করলাম। অর্থাৎ এক কথায় আমরা কি লিখব? এক্সপ্লান্ট নির্বাচন, ঠিক আছে, এটাকে কি বলছি? এক্সপ্লান্ট নির্বাচন। এই গেল আমার ফার্স্ট ধাপ, ঠিক আছে। একটা উদ্ভিদ লিখব, এইভাবে প্রথমে আমরা কি করলাম? এক্সপ্লান্ট নির্বাচন করলাম। এবার একে কি করতে হবে? কর্ষণ মাধ্যমে এখান থেকে কি করব? কর্ষণ মাধ্যম বলতে কি বোঝায় বলো তো? কর্ষণ মাধ্যম মানে একটা পুষ্টি মাধ্যমকে বোঝায়, যার মধ্যে থেকে উদ্ভিদ খাদ্য গ্রহণ করতে পারে, পুষ্টি সংগ্রহ করতে পারে, ঠিক আছে।
তো কর্ষণ মাধ্যমে এক্সপ্লান্টের বৃদ্ধি এবং তা থেকে কোষপুঞ্জ বা কেলাস গঠন, কোষপুঞ্জ বা কেলাস গঠন। ঠিক আছে, এই পর্যন্ত এটা হলো। এটা গেল সেকেন্ড ধাপ আমাদের। কর্ষণ মাধ্যমে এক্সপ্ল্যান্টকে আমরা কি করলাম, অনেকটা বৃদ্ধি পেল, সেখানে গিয়ে যে কোষটা আমরা নির্বাচন করেছিলাম সেই কোষটা বিভাজন করছে, কোষ বিভাজনের ফলে তার গ্রোথ সৃষ্টি হচ্ছে, একাধিক কোষ তৈরি হলো, সেই একাধিক কোষকে আমরা একত্রে কোষপুঞ্জ বা কেলাসপুঞ্জ কিন্তু বলছি। এবার নেক্সট কি করব, এখানে কেলাস থেকে কি তৈরি হবে, কেলাস থেকে এমব্রয়েড বা ভ্রূণ উৎপাদন। ঠিক আছে, কেলাস থেকে কি করছি, এমব্রয়েড বা ভ্রূণ উৎপাদন করছি। নেক্সট কি করব, আচ্ছা স্টেপগুলো কিন্তু তোমরা একটা কাজ করবে, একদম হুবহু বইয়ের মতন লিখবে না, কিন্তু তোমরা বুঝে নিজেদের মতন করে বানিয়ে লিখতে পারো, দরকার হলে দুটো কথা এক্সট্রা হোক, একদম হুবহু লিখবে না। বাস প্রথম পয়েন্টে এক্সপ্লান্ট থাকাটা জরুরি, তারপরে কর্ষণ মাধ্যমে কেলাস গঠন, কেলাসটা থাকা জরুরি, তারপর কেলাস থেকে এমব্রয়েড, মানে মেন জায়গাগুলো যেগুলো আমি হাইলাইট করে দেবো, এই হাইলাইটেড জায়গাগুলো যেন থাকে। ঠিক আছে, হাইলাইটেড জায়গাগুলো মানে এটা নয়, হাইলাইটার এটা থামুক, এই এমব্রয়েড কথাটা থাকতে হবে, কেলাস গঠন এইটা থাকতে হবে, আর এখানে এক্সপ্লান্ট নির্বাচন এই কথাটা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এমব্রয়েড থেকে আমরা কি করব, এমব্রয়েড থেকে শিশু উদ্ভিদ সৃষ্টি করব। এমব্রয়েড থেকে শিশু উদ্ভিদ গঠন, এটাকে আমরা প্লান্টলেটও বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, প্লান্টলেটও কিন্তু বলতে পারি। বা প্লান্টলেট আমি পরে বলবো, চারা গাছ তো শিশু উদ্ভিদ বা চারা গাছ একই ব্যাপার হচ্ছে, তাই না, শিশু উদ্ভিদ বা চারা গাছ একই হচ্ছে। হ্যাঁ, প্লান্টলেট এখানে লিখতেই পারি আমরা, প্লান্টলেট গঠন। এটা গেল তোমার নেক্সট ধাপ। এরপর গ্রিন হাউস রাখতে হবে তোমাকে, গ্রিন হাউসে রেখে উদ্ভিদটার পরিচর্যা করতে হবে। তারপর কি করতে হবে, তারপর সেখান থেকে পূর্ণাঙ্গ চারা গাছ সৃষ্টি হলে সেটাকে আমরা মাটিতে বা যে কোনো জায়গায় চাষ করতে পারি। তো এই হচ্ছে ধাপ। তাহলে নেক্সট ধাপ দুটো আমরা কি লিখবো, একটা গ্রিন হাউসে অভিযোজন, গ্রিন হাউসে অভিযোজন, আর নেক্সট হয়ে যাবে কি, মাটিতে চারা গাছ রোপণ। এইভাবে লিখবে। ঠিক আছে, এইভাবে লিখবে। তো যদি তোমাদের প্রশ্ন, আচ্ছা হাইলাইট করে দিই ওই জায়গাগুলো যেগুলো দরকার করাটা, প্লান্টলেট এটা অবশ্যই দরকার, গ্রিন হাউসের কথাটা দরকার, আর মাটিতে চারা গাছ রোপণ এটা তো পুরোটাই লিখতে হবে। তো এই কটা টপিক কিন্তু অবশ্যই আমাদের লিখতে হবে, যদি আমাদের মাইক্রো প্রপাগেশন বা কলাকর্ষণ পদ্ধতিতে কিভাবে উদ্ভিদ সৃষ্টি হয় সেটা যদি দেয়। তো এই ছকটা লিখে, যদি দেখো এটা 5 নম্বরের প্রশ্ন আছে, 3 নম্বর হলে ঠিক আছে, যদি দেখো 5 নম্বরের প্রশ্ন আছে তাহলে কিন্তু এটা সম্বন্ধে আরও নিচে ব্যাখ্যা করবে এটা। ঠিক আছে, ব্যাখ্যা করতে হবে।
আর যদি দেখো 3 নম্বরে দিয়েছে তাহলে এটুকুই এনাফ। এবার 3 নম্বরের দিক, 5 নম্বরের দিক, এর সাথে আরেকটা কোশ্চেন থেকে যাবে হয়তো, এর গুরুত্ব লেখো, মাইক্রো প্রপাগেশন কাকে বলে, এর মাধ্যমে কিভাবে উদ্ভিদ সৃষ্টি করা হয় এবং এর গুরুত্বগুলি আলোচনা করো, এভাবেও আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, অযৌন জননের সুবিধা আর অসুবিধা উল্লেখ করো। অযৌন জনন কাকে বলে? অযৌন জনন মানে যাদের ক্ষেত্রে একটাই জনিত্রী জীবের প্রয়োজন হবে এবং যেখান থেকে তাদের দেহের থেকে কোরকোদ্গম বলো, খণ্ডী ভবন বলো, যেভাবেই হোক কি হচ্ছে বা রেণু উৎপাদন বলো, অযৌন জনন সম্পন্ন হচ্ছে। তো এক্ষেত্রে সুবিধা যদি আমি বলি, সুবিধা হচ্ছে একটি মাত্র জনিত্রীর প্রয়োজন হয়, তাই সহজেই জনন সম্পন্ন হয়। একটি মাত্র জনিত্রীর প্রয়োজন, ফলে সহজেই জনন সম্পন্ন হয়। এটা একটা সুবিধা। নেক্সট সুবিধা কি? তো পিতামাতার অনুরূপ মানে জনিত্রীর অনুরূপ শিশু পাওয়া যায় বা অপত্য পাওয়া যায়। জনিত্রীর অনুরূপ অপত্য সৃষ্টি হয়। কেন অনুরূপ হচ্ছে? তার একটা প্ল্যান্ট বডি বা একটা অ্যানিমাল বডি, তার বডি থেকেই নতুন অপত্য তৈরি হচ্ছে, তো তার বডির যা যা বৈশিষ্ট্য, সেখানে তো মিওসিস হচ্ছে না, ক্রসিং ওভার হচ্ছে না, জিন উল্টোপাল্টা হচ্ছে না, যা মা বাবার মধ্যে রয়েছে তাই চলে আসছে। তাহলে এখানে কোনো নতুনত্ব দেখতে পাওয়া যাবে না। তাহলে জনিত্রী অনুরূপ অপত্য সৃষ্টি হয়, এটাও একটা সুবিধা, কারণ এক্ষেত্রে নতুনত্ব দেখতে না পাওয়াটা কিন্তু অসুবিধা। ঠিক আছে, বিবর্তন হচ্ছে না, কিন্তু জনিত্রীর অনুরূপ অপত্য সৃষ্টি হয়, যে জনিত্রী যদি ভালো বা হেলদি হয় তাহলে তার সন্তানও কিন্তু হেলদি বা ভালো হবে, এটা একটা সুবিধা। তারপরে একাধিক অপত্য মানে কম সময়ে একাধিক অপত্য সৃষ্টি হয়। কম সময়ে একাধিক অপত্য সৃষ্টি হয়, এটা গেল সুবিধা। তাহলে এই কটা সুবিধা গেল, এবার কটা অসুবিধা লিখি। অসুবিধা কি কি রয়েছে? প্রকরণ সৃষ্টি হয় না, প্রকরণ সৃষ্টি হয় না, ফলে নতুন কোনো বৈশিষ্ট্য কিন্তু দেখা যায় না। যেহেতু এরা জনিত্রীর অনুরূপ, একটা জনিত্রী থেকেই অপত্য সৃষ্টি হয়, তাই জন্য কি হয়ে যাচ্ছে, এদের মধ্যে কোনো নতুন বৈশিষ্ট্য দেখতেই পাওয়া যায় না। এটা গেল, প্রকরণ সৃষ্টি হয় না। আর কি হতে পারে? আর কি বৈশিষ্ট্য হতে পারে, আর কি কি অসুবিধা হতে পারে? এক্ষেত্রে যে জীবটা তৈরি হবে তাদের মধ্যে ধরো যদি জনিত্রী রোগযুক্ত হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু অপত্য রোগাক্রান্ত হবে। ঠিক আছে, মানে বা এটা আমি এইভাবে লিখি, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় না। ঠিক আছে, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় না, বিবর্তন হয় না, প্রকরণ সৃষ্টি হয় না, সব একই ব্যাপার। ঠিক আছে, এগুলো হয়ে যাচ্ছে তোমার অসুবিধা। ক্লিয়ার? নেক্সট দেখো আর কি কোশ্চেন আছে। উদ্ভিদের 3 প্রকার কৃত্রিম অঙ্গজননের পরিচয় দাও। এগুলো আই থিঙ্ক ডিটেল বলতে হবে না তোমাদের, আমি পড়িয়ে দিয়েছিলাম তোমাদের, আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি। 3 প্রকার অঙ্গজনন বলছে, একটা হচ্ছে তোমার শাখা কলম বা কাটিং শাখা কলম, তারপরে আরেকটা কি হচ্ছে গ্রাফটিং বা জোড় কলম, আরেকটা কি হয়ে যাচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন তো বলেই দিলাম, তাহলে এইরকম প্রশ্ন আসলে কি হবে, 3টের পরিচয় দিতে বলেছে। শাখা কলম বলতে কি বোঝায়, তুমি এখানে সংজ্ঞা লিখে দেবে শাখা কলম বলে, যে শাখা কলমে কি দেখতে পাওয়া যায়, যে কোনো উদ্ভিদের কাণ্ড বা শাখা সেখান থেকে কেটে এনে যদি আমরা নতুন মাটিতে রোপণ করি সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। ঠিক আছে, এটা শাখা কলম। জোড় কলম সিয়ন স্টকের ব্যাপার অনেকবার বলে দিয়েছি। সিয়নের সাথে কি হয়, স্টকের সাথে কি হচ্ছে, নতুন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন একটা উদ্ভিদের জোড় করে আমরা জোড় কলম সৃষ্টি করছি, এর ফলে উদ্ভিদটাও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হবে, সিয়নের বৈশিষ্ট্য সম্পন্ন হবে। আর মাইক্রো প্রপাগেশন অলরেডি বলে দিয়েছি। তো এই 3টের পরিচয় দিতে হবে, 3টের সংজ্ঞা আমাদের লিখতে হবে। নেক্সট
সিনগ্যামির প্রকারভেদ আলোচনা করো উদাহরণ সহ। এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সিনগ্যামি কয় প্রকার? সিনগ্যামি 3 প্রকার। আইসোগ্যামি, নেক্সট অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, আর একটা হচ্ছে ওগ্যামি। আইসোগ্যামির মধ্যে কি? আইসো মানে সেম, দুটোই সেম সেম গ্যামেট তৈরি হবে। একই আকৃতি বিশিষ্ট দুটি যখন হুবহু সেম গ্যামেট তৈরি হবে এবং এই রকম দুটি গ্যামেটের মিলনে যে অপত্য সৃষ্টি হয় সেই ধরনের জননকে আমরা বলছি আইসোগ্যামি। তাহলে আইসোগ্যামি কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? উদাহরণ যদি আমি বলি, উদাহরণ ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালের দেখতে পাওয়া যায়। ক্ল্যামাইডোমোনাস। অবশ্যই মনে রাখবে যখন তোমরা এরকম নাম লিখবে অবশ্যই আন্ডারলাইন করবে, এগুলো কিন্তু বিজ্ঞানসম্মত নাম। তো ক্ল্যামাইডোমোনাস। অ্যানাইসোগ্যামি যদি আকৃতিগতভাবে দুটি পৃথক গ্যামেটের মিলন হয় তাহলে সেই প্রকার গ্যামেটকে আমরা কি বলি, মানে সেই প্রকার জননকে আমরা বলি অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামির উদাহরণ কি হয়ে যাবে? ফিউকাস হয়ে যাচ্ছে অ্যানাইসোগ্যামির এক্সাম্পল, ফিউকাস। আর একটা রয়েছে কি? ওগ্যামি। ওগ্যামির ক্ষেত্রে কি হয়? একটা বড় নিশ্চল স্ত্রী গ্যামেট মানে যেটা চলতে পারে না আর বড় আকৃতির হয়। আর একটা হয় ছোট আকৃতির সচল পুংগ্যামেট, মানে যাদের মধ্যে ফ্ল্যাজেলা বা কিছু থাকে, ছোট আকৃতির সচল পুংগ্যামেট। এইরকম দুটো গ্যামেটের মিলনকে আমরা কি বলি? উগ্যামি প্রকৃতির। দেখো এই উগ্যামি কিন্তু এখন যত অ্যাডভান্স টাইপের জীব রয়েছে সবার মধ্যেই উগ্যামি দেখতে পাওয়া যায়। যত অ্যাডভান্স যৌনজনন উগ্যামি দেখতে পাওয়া যায়। মানুষের ক্ষেত্রেও, মানুষের ডিম্বাণুও নিশ্চল আর বড় আকৃতির হয় ডিম্বাণু, আর শুক্রাণুগুলো এরকম সচল প্রকৃতির হয়ে থাকে, ক্ষুদ্র হয়ে থাকে, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে উগ্যামি। এদের এক্সাম্পল কি হয়ে যাবে? সবই হবে। আমি একটা তাও এক্সাম্পল দিয়ে দিই। ভলভক্স, এক ধরনের শৈবাল ভলভক্স। তো এদের মধ্যে কিন্তু উগ্যামি দেখতে পাওয়া যায়। তাহলে এরকম ছবি আঁকবে, কাকে বলে লিখে দেবে, কাকে বলে লেখার পর এক্সাম্পলগুলো দিয়ে দেবে। ক্লিয়ার? আর আমাদের হয়তো এটা লাস্ট কোশ্চেন। ইয়েস, আমাদের লাস্ট কোশ্চেন, উদ্ভিদদেহে কলাকর্ষণের গুরুত্বগুলো আলোচনা করো। দেখো কলাকর্ষণের গুরুত্ব বা মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব এটা অলরেডি তোমরা জানো, আলাদা করে আর বলতে হবে না। কলাকর্ষণ পদ্ধতিতে কি হয়? আমরা একটা জনিত্রী থেকে, মানে একটা সুস্থ স্বাভাবিক প্লান্ট থেকে, আমি এটা বলে দিচ্ছি তোমরা লিখে নেবে, একটা সুস্থ স্বাভাবিক প্লান্ট থেকে প্রচুর অপত্য সৃষ্টি করা যেতে পারে, মানে প্রচুর, ঠিক আছে? খুব অল্প সংখ্যক জায়গায় এদের চাষ করা যায়। অল্প সংখ্যক জায়গা কেন? কারণ আমরা একটা উদ্ভিদের কোষ কলা নিয়ে কাজ করছি, ছোট্ট একটা ল্যাবরেটরিতেও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো, ঠিক আছে? তাহলে এইভাবে উদ্ভিদ সৃষ্টি করা যাচ্ছে এবং গ্রিন হাউস ঘরের মধ্যে আমরা একাধিক উদ্ভিদকে পালন করছি, পরে সেটাকে মাটিতে রোপণ করছি, ঠিক আছে? তাহলে রোগমুক্ত, এই পদ্ধতিতে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়, কারণ প্লান্ট হেলদি, যে জনিত্রী থেকে আমরা কোষ নিয়েছি সেটা হেলদি প্লান্ট, সেটা রোগমুক্ত প্লান্ট, ভাইরাস মানে মুক্ত প্লান্ট। তাহলে তার থেকে যে অপত্য, আমরা এত হাজার হাজার অপত্য সৃষ্টি করছি, সবাই রোগমুক্ত হবে, আমার কোনো উদ্ভিদে কিন্তু রোগ তৈরি হবে না। এটাও একটা বেনিফিট, মানে এগুলো গুরুত্ব। তো এই সমস্ত গুরুত্বগুলো রয়েছে কলাকর্ষণের। এবার যদি অসুবিধা বলি, এটা একটু ব্যয় সাপেক্ষ হতে পারে, ঠিক আছে? প্রচুর খরচের ব্যাপার, হ্যাঁ, সবাই এটা অ্যাফোর্ড করতে পারবে না, তো এটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইগুলো গেল কলাকর্ষণের গুরুত্ব। তো জনন আমাদের খুব ছোট্ট একটা পার্ট ছিল জনন, তো সেখান থেকে আমরা যত রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্নই পড়েছি। এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো এই জায়গাগুলো খুব ভালোভাবে প্রত্যেকে দেখবে, ঠিক আছে? আর এইভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন, যেহেতু আমি যে ছোট ছোট করে জায়গাগুলো এই কারণেই এনেছি যাতে তোমাদের প্রশ্ন বেশি দিতে পারি এবং বেশি প্র্যাকটিস করাতে পারি। আর তোমরা যদি এই প্রশ্নগুলো করো তাহলে তোমাদের অনেক ভালো হবে। তো যারা যারা দেখলে অবশ্যই জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের ক্লাসটা, আর এই প্রশ্নগুলো করে তোমরা কতটা হেল্পফুল হচ্ছ, তো অবশ্যই জানাবে। আর যে 3টে কোশ্চেন তোমাদের বলেছি অবশ্যই ওই 3টে কোশ্চেনের আনসার তোমরা কমেন্ট বক্সে দেবে, আমি অবশ্যই দেখবো কে কে ঠিক করেছো, এবং যে একদম যারা যারা ঠিক আনসার দেবে কমেন্টে নেক্সট ক্লাসে তাদের নাম কিন্তু আমি বলবো, ঠিক আছে? তো চলো, তো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। তোমাদের আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন রয়েছে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আসবো। তো ওকে, থ্যাংক ইউ সবাইকে।